আমি আমার ইন্টারমিডিয়েটের জন্য পড়ছি 90%, দেন ওটার জন্য 10%, বাট আমি ওইটা রেগুলার পড়তাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এই জিনিসটা করার ফলে তো আমি অনেক এগিয়ে গেছি। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। যার জীবন আর সংগ্রাম এতটাই কঠিন, এতটা কঠিনতার মধ্যে দিয়েও কঠিন অবস্থানের মধ্য দিয়েও যে সফলতার এমন একটা দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে, এমন একটা সিঁড়ি পেয়েছে। তার সাথে কথা বললে তার সাক্ষাৎকার বা তার সাথে আলোচনায় গেলেই বুঝতে পারবেন যে কৃতিত্বটা কি। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে, আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে আমাদের খুব কাছের, খুব প্রিয় একজন মানুষ, শাকিল আহমেদ নীরব। নীরব, স্বাগত। ধন্যবাদ শাহরিয়ার পারভেজ সুমন ভাই থেকে আমাকে এত একটি সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি একজন খুবই নগণ্য ক্ষুদ্র মানুষ, তারপরেও তিনি আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, তার প্রতি আমি গ্রাম কোথায়? একটু পরিচয় যেটা ডিটেইল একটু। আমার নাম শাকিল আহমেদ নীরব। আমি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে 305তম হয়েছি। আমার বাবার নাম মুসলিম উদ্দিন শেখ, মায়ের নাম শিরিনা বেগম। আমি ঝিনাইদহ জেলারই সন্তান। ঝিনাইদহ 11 নং বদ্ধকারী ইউনিয়ন পরিষদের হাটগোপালপুরে আমার বাসা। এখানে যে রায়চরণ তারিণীচরণ কলেজ আছে, সেই কলেজের পাশে আমার বাসা। ব্যাকের দিকে যেতে চাই। পড়াশোনা, মানুষের জীবন জীবিকা একটা জার্নি তো। এই জার্নির শুরুটা কেমন থাকে, শেষটা কেমন হয় বা একটা সফলতা পেতে গেলে তার পেছনে বেশ কয়েকটা ঘটনার সাথে কানেক্টেড, হ্যাঁ? তো সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা শুনলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি একটা ভালো অবস্থানে মোটামুটি কৃতিত্বের সাথে চান্স হয়েছে। তো আশা করছি যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কিন্তু তোমার যে প্রিভিয়াস রেজাল্ট গুলা, ধরো যে এসএসসি, এইচএসসি সম্প্রতি শেষ হলো। আচ্ছা, এসএসসি থেকে শুরু করি যে রেজাল্টটা কেমন ছিল? এসএসসিতে মানবিক বিভাগ থেকে জিপে 5 পাই এবং সরকারি বৃত্তি পাই। আর ইন্টারমিডিয়েটে এইচএসসিতে আমার রেজাল্ট একটু খারাপ হয়ে যায়। অর্থনীতিতে 158 হয়। 2 মার্কের জন্য আরকি আমার এখানে এ প্লাস আসে নাই। তার মানে মোটামুটি এসএসসি, এইচএসসি সব মিলেই আসলে দর্শক একটু ভালো রেজাল্ট করেছে বলেই আজকে একটা বিশ্ববিদ্যালয়ে সে অ্যাডমিশন হওয়ার সুযোগটুকু পেয়েছে, জীবনটাকে গড়ে নেবার একটি সিঁড়ি পেয়েছে। আমরা দোয়া করি তার জন্য যে যেন তার শিক্ষা জীবনটা সুন্দর হয়, সাফল্যমণ্ডিত হয়। জীবনে অনেক স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলো যেন সে তার পড়াশোনার মাধ্যম দিয়ে পূরণ করতে পারে। তো নীরব, বিভিন্ন সময় আমরা দেখি যে আসলে পড়াশোনার জন্য মানুষের বিভিন্ন স্ট্রাগল হয়। হ্যাঁ? তো সেক্ষেত্রে তোমার পড়াশোনার জন্য মানে প্রস্তুতির একটা ব্যাপার-স্যাপার তো থাকে। একটা ভালো রেজাল্ট করলে সেখানে বেশ প্রস্তুতির প্রয়োজন থাকে। পড়াশোনার টাইমিং থাকে, স্ট্র্যাটেজি থাকে, মানে যেটা হচ্ছে সুকৌশল যদি না এপ্লাই করা যায় সেক্ষেত্রে রেজাল্টটাও অত ভালো আসে না। অনেকেই আছে দীর্ঘ সময় পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট ঠিকঠাক আসছে না। একটু টেকনিক্যালি যদি সাইড গুলা না হ্যান্ডেল করা যায় তাহলে আসে না। ব্যাপারগুলো আমরা যতটুকু বুঝি। তো সেক্ষেত্রে তোমার এই যে মোটামুটি একটা সাফল্য, এই সাফল্যের পেছনে যে কৌশলগুলো ছিল বা পড়াশোনার জন্য কি প্রস্তুতি তোমার ছিল? যদি একটু জানাতে, আমাদের আসলে যারা দর্শক আছে অনেকেই তোমাকে দেখছে, অনেকেই তোমাকে জানছে, তোমাকে চিনে অনেকেই। আর যারা না চিনে, না জানে তারাও হয়তো তোমার কাছ থেকে উপকৃত হবে। তো তোমার কৌশলগুলো কেমন ছিল? আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তখন থেকে আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মানে তখন আমি আমার ইন্টারমিডিয়েটের যে পড়াটা, তার পাশাপাশি আমি অ্যাডমিশনের পড়াটা পড়তাম। বাট সেটা ছিল খুবই কম। আমি আমার ইন্টারমিডিয়েটের জন্য পড়ছি 90%, দেন ওটার জন্য 10%, বাট আমি ওইটা রেগুলার পড়তাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এই জিনিসটা করার ফলে তো আমি অনেক এগিয়ে ছিলাম। তো আমি যেহেতু গ্রামের একটি কলেজে পড়েছি, ওইভাবে আসলে মানে ইনস্ট্রাকশন পাওয়া যায় না, আপনি এটা জানেন। গ্রামে পড়লে যা হয়। বাট আমার কিছু ইউনিভার্সিটির বড় ভাইরা ছিল, যাদের নাম না বললে হয় না। রাহাত ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি সবচেয়ে বেশি আমার পাশে ছিলেন। এরপরে তৌফিক ভাই ছিল, সাইফুল ভাই, আলহাজ ভাই, আরো কয়েকটা ভাই আছে ইউনিভার্সিটির, তারা আমাকে গাইড করতেন। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তারা আসলে আমাকে বলতো যে নীরব, তুই অবসর সময়ে এইটা পড়তে পারিস। আচ্ছা। আর আমি সবসময় লেগে থাকতাম যে আসলে ভাই আমি এখন কি করব, কি পড়া উচিত। আসলে সুমন ভাই, আপনি যেটা বলেন যে স্ট্র্যাটেজি, কৌশল অবলম্বন করতে হবে আমাদের, আসলে এটা খুবই ভালো বলেছেন। কারণ আমার একজন শিক্ষক বলেছিল, এই ডিজিটাল যুগে আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। আপনি শুধু গাধার মতো খাটলেই হবে না। ঠিক আছে? তো ওই স্মার্টলি কাজ করার জন্য স্মার্ট মানুষের সাথে আমার
যোগাযোগ রাখতে হবে। তারা আমাকে বলতো এবং আমি সেই অনুসারে কাজ করতাম। তো এর ফলেই আমার অ্যাডমিশন জার্নিটা আরেকটু সহজ হলো। তুমি যেটা বললে সেটা হচ্ছে যে মানে কয়েকটা বিষয় এখান থেকে একটু চলে আসে, যেরকম রেগুলার একটা পড়াশোনার ব্যাপার বললে যে তুমি তোমার নিজস্ব পড়াশোনা তো করছো, এর বাইরে কিছু কিছু পড়াশোনা করছো এবং সেটা রেগুলারিটি মেনটেন করছো। হ্যাঁ, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তুমি আরেকটা কথা বললে লাস্টে এসে যে তুমি গ্রাম অঞ্চলে থাকো, গ্রামে একটু গ্রামে সচরাচর একটু ফ্যাসিলিটিস সব দিক থেকে কমই থাকে গ্রামের মানুষ। তবে গ্রাম থেকেই কিন্তু আসলে রত্নগুলো উঠে আসে। এটা গ্রাম কোনো ফ্যাক্ট না। গ্রাম পৃথিবীটা তো তোমার পৃথিবীটাও তো একটা গ্রাম। আমি আসলে এখানে গ্রামকে ছোট করে আমি বলেছি গ্রামের মানুষও আরো অনেক ক্রিয়েটিভ, তারা অনেক জ্ঞানী, কিন্তু এই যে কৌশল মানে এই জিনিসটা থেকে তারা একটু পিছিয়ে। আমি কিন্তু কখনো না আমিও সেটা বলিনি যে তুমি গ্রামকে ছোট করছো। আমি এটাই বলতে চাচ্ছি যে গ্রাম পৃথিবীটাই কেন একটা গ্রাম নয়, পৃথিবীটাই তো একটা গ্রাম। তুমি হচ্ছে পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, সেখান থেকে তুমি যদি তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা পৃথিবীকে কিছু দিতে পারো, উপহার দিতে পারো, তো তুমি গ্রামের সন্তান হয়ে গ্রামকে আলোকিত করলে। পৃথিবীটাকে আমি একটা গ্রাম ভাবছি বা ধরছি, সমস্যা না। আর সাথে সাথে কিছু মানুষের কথা বললে, যে মানুষগুলো তোমাকে গাইড দিয়েছে, তোমার বড় ভাইরা দিয়েছে, অবশ্যই তাদের প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি আছে, ভালোবাসা আছে, তাদের ইনস্ট্রাকশন মেনে নিয়েছো বলেই আজকে তোমার এই অবস্থান। আমিও ধন্যবাদ জানাচ্ছি যারা তোমাকে এই গাইডলাইনটা দিয়েছে, তাদের প্রতিও আজকে আমি কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের এই গ্রাম টিভির পক্ষ থেকে। পাশাপাশি তোমার সামগ্রিক যে কৌশলগুলো তুমি অ্যাপ্লাই করেছো, নিজস্ব তো পড়াশোনা একটা থাকেই, তার বাইরে গিয়েও পড়াশোনা করতে হয়েছে তোমার, একটু হার্ডওয়ার্ক তো করা লেগেইছে। বিশ্ববিদ্যালয়ে যখন তুমি চান্স পেয়েছো, তার মানে একটু সাধারণ মেধা নয়, একটু অসাধারণ মেধা না হলে আসলে এটা সম্ভব না। তো সেক্ষেত্রে তোমার সাধারণ পড়াশোনার বাইরে একটু এক্সট্রা পড়াশোনা করা লেগেছে, সেটাকে স্বীকার করে নিয়েই তোমার বর্তমান রেজাল্ট। তবে তোমার এই যে সফলতা, তুমি তো একটা মানে শিক্ষার মানে বড় প্ল্যাটফর্ম পেলে, জীবনটাকে গোছানোর মতো একটা সিঁড়ি কিন্তু কেবল পেলে। তুমি যে ব্যাপক সফল হয়ে গিয়েছো ব্যাপারটা এরকম না, কিন্তু তুমি সফল জীবনে হবে, অনেক কিছু হতে পারবে, তার একটা সিঁড়ি পেয়েছো। বর্তমান এটা কিন্তু একটা সিঁড়ি। এই সিঁড়িটাকে এই সিঁড়ি অবধি তোমাকে পৌঁছে দেওয়ার জন্য তোমার বড় ভাই বা কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা তোমাকে সহযোগিতা করেছে। এর বাইরে কি আসলে কেউ আছে তোমার, এই মানে কারোর কোনো অবদান আছে স্পেসিফিক, তোমার পরিবার বা মানে কোনো ব্যক্তি যে তোমার পড়াশোনা চোখ বন্ধ করলে যে তুমি তাকে অনুভব করতে পারো যে এই মানুষটা আমার লাইফে বা আমার পড়াশোনার জন্য সবচেয়ে বেশি প্রিয়? একটি মানুষ এমন আছে কিনা যে পৃথিবীতে এই মানুষটাকে আমি বাদ দিয়ে আসলে আমি বৃথা, আমার মানে এই পর্যন্ত আমি আসতে পারতাম না, এমন কেউ আছে কিনা? জি অবশ্যই, তার কথা না বললে তো বুঝলেই ওনার কথাই বলে। একটা ফ্যামিলির কর্তা যেহেতু বাবা হয়, এবং মানি সোর্সটা কিন্তু বাবা থেকে আসে, এটাকে আপনাকে স্বীকার করতে হবে। এবং মায়ের যে আমার প্রতি অবদান নেই সেটা না, আরো অনেক। মা তো মায়, পড়ালেখার এই দিকটাতে কিন্তু মানে টাকা পয়সার একটা ব্যাপার আছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে, আপনি যে ফ্যামিলি থেকে আসুন না কেন। তো এইখান থেকে চোখ বুঝে আসলে বাবার কথা আগে প্রথমে মনে পড়ে। বাবা তো বাবাই, আর্নিং সাপোর্টটা বাবার থেকেই আসে। আর পরিবারের সন্তানের জন্য বাবার যে মানে ত্যাগ তিতিক্ষা, এগুলা পৃথিবী বাবার মতো তো কেউ হয় না, বাবার চেয়ে বেশি কেউ এগিয়ে যায় না। হয়তো অনেকে অনেক সময় সহযোগিতা করে, ভাই থাকলে করে, বোন থাকলে করে, পাড়া প্রতিবেশী থেকে করে, কিন্তু বাবা নিরলস ভাবে আসলে অনেক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। বাবার এই অবদানকে অস্বীকার করা আসলে কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে তুমি বাবাকে স্মরণ করেছো, বাবাকে মাথায় রেখেছো, চোখ বন্ধ করলে তোমার বাবার প্রতিচ্ছবিতে আসবে, এটাই স্বাভাবিক। আমরা তোমার বাবাকেও স্বাগত জানাই, তোমার মতো একটি সন্তানকে জন্ম দিয়ে তোমার বাবা গর্বিত হবে। আশা করছি তুমি তোমার বাবার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা সমস্ত কিছু যাতে পূরণ করতে পারো। তোমার বাবার কষ্টের মুখে তুমি যেন সফলতার পুষ্পাঞ্জলি দিয়ে তাকে শান্ত করতে পারো, এই প্রত্যাশা তোমার প্রতি। ব্যক্তি জীবনে তো প্রতিটা মানুষের ইচ্ছা থাকে যে আমি পড়াশোনা করব, পড়াশোনা করার পরে আমি কাজ করব। তোমার কি আসলে এরকম কোনো প্ল্যান আছে কিনা যে আমি লাইফে এটা হতে চাই, এর জন্য আমি এই কাজগুলো করছি, এরকম কোনো প্ল্যান আছে কিনা? জি আমার প্ল্যান আছে, আমি প্রশাসনিক ক্যাডার হতে চাই, সেই ম্যাজিস্ট্রেট হতে চাও না? আচ্ছা, তোমার প্রতি শুভকামনা রইল, ভালোবাসাও রইল, দোয়া রইল। আর সবার কাছ থেকে দোয়াও চেয়ে নিচ্ছি
দোয়া করবেন ও যেন ওর স্বপ্ন বা ইচ্ছা আকাঙ্ক্ষা সবগুলোকে পূরণ করতে পারে। ও যেন ওর পড়াশোনার মাধ্যম দিয়ে তার কর্মজীবনটা যেটা বেছে নিতে চাচ্ছে সেই কর্মজীবনে পদার্পণ করতে পারে এবং দেশকে মানুষকে সেবা দিতে পারে, এই প্রত্যাশা ওর প্রতি। ওর জন্য দোয়া থাকলো। সাথে সাথে আরেকটি কথা বলতে চাই নিয়র, সেটা হচ্ছে যে মোটামুটি তো একটা পড়াশোনা করছো, একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছো। তো সেক্ষেত্রে মানে রানিং যারা স্টুডেন্ট আছে, যারা মনে করো যে এবার পরীক্ষা দেবে, অ্যাডমিশন টেস্ট দিবে, তাদের জন্য কি আসলে কোনো তোমার কোনো পরামর্শ আছে? এই বিষয়ে একটা কথাই বলবো, সেটা হচ্ছে বি পজিটিভ, বি পজিটিভ, বি পজিটিভ। অর্থাৎ তোমাকে সুন্দর মানে ভালোটা ভাবতে হবে সবসময়, এই মস্তিষ্কে ভালো কিছু ভাবতে হবে। এখন আমাদের যেটা হয় ছাত্রছাত্রীদের যে একটু পরীক্ষা একটা খারাপ হলে খুবই তারা হতাশ হয়ে যায়, মনে করে আমি আর পারবো না। তো এই হতাশে তাদেরকে আরো আস্তে আস্তে তাদের কনফিডেন্স লেভেলটা আরো নিচে রাখতে হবে, যার ফলে তাদের কাছ থেকে যেটা পাওয়া যাবে, যেটা আউটপুট হবে সেটা আরো কমে যায়। আমি বলবো তোমরা হতাশ হবে না। যেহেতু সামনে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা, তোমরা আপাতত ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য পড়ো। আর এই মুহূর্তে টেক্সট বুক পড়ার দরকার নেই, তোমরা টেস্ট পেপার কিনে তোমরা এমসিকিউ গুলো সলভ করো, কারণ এখান থেকে বোর্ড কোয়েশ্চেনে অনেক কিছু কিন্তু কমন পাওয়া যায়। আর বিগত 4-5 বছরের যেগুলো সৃজনশীল প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমরা পড়তে পারো। কিছু কিছু টপিক আছে যেগুলো পরপর মানে ঘুরিয়ে ফিরিয়ে আসে, 2-3 বছর পর ঘুরিয়ে ফিরিয়ে আসে, এগুলো একটু বেশি বেশি দেখবা। আর এখন বইটা দেখতে গেলে আসলে ওইভাবে হবে না, টেক্সট বুকটা শেষ হবে, আবার পরীক্ষার জন্য তেমন একটা প্রিপারেশন নেওয়া যায়। আর এরপরেই আমি মনে করি কোনো ভালো একজন শিক্ষকের নিকট যাওয়া উচিত, আই মিন অ্যাডমিশনের জন্য। আগে থেকে যারা ওইখানে পড়েছে তাদের সাথে কথা বলতে হবে, যারা চান্স পেয়েছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, যারা চান্স পায়নি কেন পায়নি তাদের কাছ থেকে এগুলো জানতে হবে। এই দুই ক্যাটাগরির মানুষের সাথে কিন্তু যোগাযোগ রাখা উচিত। আমরা হয়তো মনে করছি যে নিরপেক্ষ চান্স পেয়েছে অনেক কিছু, আমার অনেক ব্যাটার পোলাপান কিন্তু চান্স পায়, হয়তো তাদের ভাগ্যে হয়নি বা কিছু কৌশলে তাদের ভুল ভ্রান্তি ছিল, তাদের সাথে কিন্তু যোগাযোগ রাখা উচিত। অনেক ফ্রেন্ড আছে যে স্কলারশিপও পাইছে ইন্টারমিডিয়েটে এবং অনেক ভালো করছে, শুধু স্কলারশিপ পেয়েছে বলে তা না, অনেক ভালো পড়াশোনা করেছে, তারপরেও তারা কিন্তু চান্স পায়নি, কোথাও চান্স পায়নি এখনো পর্যন্ত। তো আমি বলি তাদের সাথে যোগাযোগ রাখা উচিত, তাদের কি বলছিল করি যে তোমার এই কথার মধ্য দিয়ে যারা পরীক্ষার্থী আছেন, নতুন পরীক্ষার্থী যারা অ্যাডমিশনের প্রস্তুতি গ্রহণ করবে বা পরীক্ষার্থী যারা আছে, এদের অনেকাংশেই কাজে লাগবে। তুমি তোমার কথার মধ্যে একটি কথা আমাকে খুব ভীষণভাবে প্রভাবিত করেছে, সেটা হচ্ছে যে যারা রেজাল্ট ভালো করেছে এদের সাথেও সম্পর্ক রাখতে হবে, যারা রেজাল্ট খারাপ করেছে এদের সাথেও সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, যারা রেজাল্ট ভালো করেছে এদের সাথে সম্পর্ক রাখলে হবে কি, যে তুমি তোমার চিন্তা চেতনাটা অনেক হাই গ্রেডে নিয়ে যেতে পারবে। অ্যাম্বিশনটা যদি হাই না থাকে, মানুষ তার স্বপ্নের সমান বড় আমরা জানি বা বিশ্বাস করি। যে বেশি উপকৃত হওয়া যায় বা সবচেয়ে বেশি বস্তুনিষ্ঠ তথ্যটা কালেক্ট করা যায় যে ফেইলর তার কাছ থেকে। যে ফেল হয়েছে যদি তোমার তার সাথে সম্পর্ক থাকে, তুমি বুঝতে পারবা, তুমি তার সাথে কাছে গেলে অনায়াসেই জানতে পারবা যে তার এই সমস্যাগুলোর কারণে সে সফলতার দ্বার প্রান্তে আসতে পারেনি বা সে ফেল। হ্যাঁ, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য। আশা করছি যে যারা নতুন পরীক্ষার্থী আছে অবশ্যই এরা তোমার এই বিষয়টি মেনে চলবে। আচ্ছা, নীরব, পড়াশোনা নিয়ে তো অনেক কথাবার্তা হলো, আমরা পড়াশোনার একটু বাইরে যেতে চাই। হ্যাঁ, যে মানুষের তো পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলাম কিছু থাকে, মানে তোমার পড়াশোনার বাইরে আসলে সেরকম নিজস্ব কোনো জগৎ হয়তো আছে? জানেন সুমন ভাই যে অভিনয়ের প্রতি আমার একটা তীব্র বাসনা, জাগনা, ভালোবাসা আছে ছোটবেলা থেকে। শুধু অভিনয় বলবো এমনটা না, গান, কবিতা আবৃত্তি, এক কথায় সংস্কৃতি কর্মী। এক কথায় সংস্কৃতি জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগে, ভালো লাগে। তো এটাকে সংস্কৃতি বাদ দিয়েও কিন্তু আমরা না। তো এই সংস্কৃতির প্রতি তোমার একটু টানটা বেশি, বা এই পড়াশোনার বাইরে তোমার সংস্কৃতি মনে হয় একটু। হ্যাঁ, আমি বোধহয় মনে আছে তুমি বোধহয় বেশ ছোটবেলায় থিয়েটারের সাথে একটু, তখন বোধহয় আমার একটা একাডেমি ছিল, তুমি বোধহয় ওখানেও কিছু। 2016 সালে। হ্যাঁ, হ্যাঁ, আমিও জানি, যতদূর জানি তুমি অভিনয়ও বেশ মোটামুটি ভালো জানো, গান করতে পারো, আবৃত্তিও করতে পারো। আমার মনে হয় যে এখন একটু শুনি কোনো গান বা কোনো আবৃত্তি বা কোনো কিছু, 2-4 লাইন, বেশি তো না, সময় যদিও স্বল্প না, আমি সেরকম কিছু।
আপনার লেখা একটি নাটকে অভিনয় করেছিলাম 2016 সালে। আচ্ছা আচ্ছা, আমার এখনো মনে আছে। মানে আমার লেখা হ্যাঁ, কি নাটক কোনটা? নাটকটার আসলে নাম মনে পড়ছে না আমার এখনো। আচ্ছা আচ্ছা, এটা দেখি অনেক আমার আগে, মনে আছে কিনা দেখি। কিন্তু স্ক্রিপ্টটা আমার এখনো মনে আছে। আচ্ছা, এমন একটা রেডিও নিছি আজকে। তো এখন আসলে বঙ্গবন্ধুর ভাষণ হচ্ছে। এখন 1971 সাল, সেই আমাদের যুদ্ধের সময়। এখন আমার বঙ্গবন্ধু এখন রেডিওতে ভাষণ দিচ্ছে। রহিম, করিম, তোরা সব কোনে গেলি? আরে বঙ্গবন্ধু টেন্ডারস্টারে ভাষণ দিচ্ছে, তাড়াতাড়ি আয়। ওই দেখ বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছে। এটুকুই ছিল আমার শহীদের চরিত্র। এটা কোথায় হয়েছিল? মানে এটা আমাদের অ্যাকচুয়ালি কয়েকটা জায়গায় মঞ্চস্থ করা হয়েছে। এটা আমাদের তোমাদের কলেজে কি হয়েছিল? হ্যাঁ, আমাদের কলেজে হয়েছিল এটা। এবং কি আমাদের বাজার বাস স্ট্যান্ডে নাটকের নাম বাংলাদেশ, প্রবাবলি বাংলাদেশ। এটা আমাদের যখন যে নিউ চেয়ারম্যান হলো তার সংবর্ধনার দিনেও কিন্তু আমরা এই নাটকটি মঞ্চস্থ করেছিলাম। শুধুমাত্র এই কয়েকটা মানে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা এই নাটকটা মঞ্চস্থ করেছিলাম। আমার এখন খেয়াল আছে, এটা 2016 সাল হবে। আমার যদিও হ্যাঁ, তোমার অভিনয়টা দেখে এখন আমি আসলে 16 সালে ফিরে গেলাম। মনে হচ্ছে যে হ্যাঁ, ওই সময়টাতে বোধহয়। থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাদের স্টুডিওতে এসে আমাদেরই লেখা নাটকের সংলাপ তুমি দিলে। আমি তো জানিও না, আমার খেয়ালও নাই যে তোমার এমন একটা চরিত্র ছিল। আমার কিন্তু আসলেই মানে আসলেই আমার মনে নাই, এটা আমি সত্য কথা বলছি, আমার খেয়াল নাই। থ্যাংক ইউ সো মাচ। সংস্কৃতি, আমিও যেটা মনে করি, তুমি তো জানো দীর্ঘদিন আমি ব্রত সংস্কৃতির সাথে আমিও 10-12 বছর জড়িত। তো সেক্ষেত্রে সংস্কৃতি একটা মানুষকে মানুষ বানাতে সহযোগিতা করে। হ্যাঁ, তার চিন্তা চেতনার জায়গাটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করে। আমরা তো সবাই আসলে মানুষ, কিন্তু মানুষ না। জনসংখ্যা আমরা বাড়ছি, কিন্তু মানুষ বাড়ছি না। ব্যাপারটা এরকম আমার কাছে মনে হয়। জনসংখ্যা তো দিন দিন বেড়ে চলেছে। আমার একটা গান লেখা আছে, গানের মধ্যে, গানটা অবশ্য এখনো কম্পোজ হয়নি, কথাটা এরকম আছে: জনসংখ্যা যাচ্ছে বেড়ে, কমছে জনমানুষ, হাই মুজিবর দেশটা বাঁচাও, আরেকটিবার এসে কুকুর শেয়াল হায়ানাতে দেশটা গেছে ছেয়ে। হ্যাঁ, এমন একটা গান আমার আছে। তোমার এই অ্যাক্টিংটা আমার স্মৃতিচারণ করিয়ে দিল আমার গানটির কথা শর্ট করে। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা যখন কার্যক্রম শুরু করেছি, আমরা চিন্তা চেতনা করেছি, আমরা যাকেই আনবো স্টুডিওতে নিয়ে আসার পরে তার জীবনী খুব কাছ থেকে জানবার চেষ্টা করব। হ্যাঁ, আর সাথে সাথে তার কাছ থেকে একটা অঙ্গীকার নিয়ে যাব আমাদের সমাজের জন্য, যে তুমি তোমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হলো, তুমি তোমার অবস্থানে পৌঁছে গেলে। নিজস্ব দায়বদ্ধতার জায়গা থেকে একটি অঙ্গীকার আমাদেরকে করে যেতে হবে যে আসলে তোমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছলে তুমি সমাজের জন্য কি করবে। স্পেসিফিক যে কোনো একটা কিছু তোমাকে করতে হবে, সেটা আমাদের স্টুডিওতে আজকে অঙ্গীকার করে দেবে। আমার অনেক আগে থেকেই একটা চিন্তা ছিল, বলা যেতে পারে শখ, ইচ্ছা এবং কি দৃঢ় মনোবাসনা। সেটা হচ্ছে আমি চাই না যে কোনো ছাত্র বা ছাত্রী অর্থাভাবে পড়াশোনা থেকে ঝরে পড়ে। আমি এটা কখনো চাই না। এবং আমার এইমটা হচ্ছে, মানে আমি যেহেতু প্রশাসনিক ক্যাডার হব বা যে অবস্থানে থাকি না কেন, আমি চাইবো শিক্ষা নিয়ে কাজ করার জন্য, সমাজে শিক্ষা নিয়ে কাজ করার জন্য। এবং আপনি জানেন আমি একটা সামাজিক কল্যাণমূলক সংগঠনের সাথে জড়িত অনেক আগে থেকেই। তো এই সংগঠনের কাজটা, যে মানুষের নিয়ে কাজ করার ব্যাপারটা, এটা আমি সংগঠন থেকে শিখেছি এবং আমার সেই ইচ্ছা ছিল বলেই কিন্তু আমি এখনো সংগঠনের সাথে জড়িত। তো আমি চাচ্ছি একটা ভালো জায়গায় যদি আমি যাই, তখন আর্নিং সোর্সটাও আছে। এখন আপনি বলবেন আর্নিং সোর্সটাও লাগে, ঠিক তেমনই আমাদের ভালো একটা চিন্তাও দরকার। সবকিছু সমন্বয়ে কিন্তু যেমন একটা অনুষ্ঠান হয়, এটা আপনাকে মানতে হবে। তো আমি যখন একটা ভালো জায়গায় যাব, তখন আমার এই কাজগুলো আরো বিস্তার লাভ করবে। কিন্তু আমি এইভাবেই চাই। তো স্পেসিফিকলি আমি আসলে শিক্ষা নিয়ে কাজ করতেছি, এটা সত্য কথা। তো এটাই, আমি শিক্ষা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তোমার কথার মধ্যে থেকে একটি কথা আসলো যে মোটামুটি অর্থাভাবে যারা যেসব ছাত্রছাত্রীরা হচ্ছে পড়াশোনায় পিছিয়ে থাকবে, তুমি তাদেরকে সহযোগিতা করবে। মানে অর্থের কষ্টে যেন কোনো ছাত্রছাত্রী তার পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তুমি তাদেরকে নিয়ে কাজ করবে। অনেক মহৎ একটা উদ্যোগ। তোমার এই পরিপক্ক চিন্তা চেতনা এত ছোট কালেই তোমার মাথায় এসেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করি তুমি তোমার
চিন্তার চেতনার জায়গা থেকে এগিয়ে যাও, সামনের দিকে তোমার জন্য ভালো কিছু অবস্থান করছে, আমরা আছি তোমার সাথে। এই সাথে একটি কথাও একটু প্রশ্ন জাগে মনে, যেহেতু অর্থের ব্যাপার-স্যাপার আসছে। আচ্ছা, তোমার কি এমন কি হয়েছে যে এ পর্যন্ত, মানে বা তোমার পড়াশোনার ক্ষেত্রে, যে তোমার অর্থের কারণে তোমার কোনো মানে পড়াশোনায় বেশ বাধা, সাময়িক বাধা বা বেশ বড় বাধা, এরকম কোনো বাধার সম্মুখীন হয়েছো কি? সেরকম কোনো স্মৃতি বা সেরকম কোনো ঘটনা কি তোমার সাথে ঘটে? এটা একবার ছোটবেলায় হয়েছিল। সেটা ২০১২ সাল। তখন আব্বু সাডেনলি স্ট্রোক করেছিল। আচ্ছা। তো তখন একটা সাময়িক বিরতি বলতে অতটাও আ ইমার্জেন্সি না বা গুরুতর না আরকি। তবে একটু ধাক্কা খেয়েছিল। এটা ২০১২ সাল। আমার মনে আছে এটা ২০১২ সাল। মানে সেই জায়গা থেকেই কি আসলে তোমার চেতনার জায়গা খুলেছে যে না আমি পড়াশোনা করব? নাকি এমনিতেই তোমার মধ্যে এটা কাজ করে যে না আসলে তখন আমার বয়সটা তেমন পরিপক্ক না। হুম, আর এতটুকু সেন্স ছিল যে আমার একটু সমস্যা হচ্ছে। হুম, আমি যে প্রবলেমে আছি এটা আমার মনে হুম। আছে। শুধু এতটুকু। আচ্ছা। সেটা ২০১২ সাল ছিল। এখনো মনে আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা বেশি সময় আ হচ্ছে দর্শকদের নষ্ট করাবো না। তবে এতটুকু বলব যে তুমি এসেছো, তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তোমার কাছ থেকে অনেক ইনফরমেশন আমরা পেলাম। তোমাকে তোমার জীবনের অনেক গল্প শুনলাম। তোমার সফলতা বিফলতার পেছনে। আচ্ছা, তোমাকে বিফলতার কথায় আসি। তোমাকে কি মনে হয় তুমি তোমার কোনো চাওয়া পাওয়া পূরণ হয়নি বা তুমি যে পরিশ্রম করেছো সেই পরিশ্রমের কোনো ফল পাওনি, এরকম কি কখনো কিছু মনে হয় কিনা? আপনি খুবই একটা বড় কঠিন প্রশ্ন করে ফেলেছেন সুমন ভাই। তো আসলে যে আমি পরিশ্রম করেছি বা আমি এটা বলতে পারবো যে আমার আশানুরূপ কিছু হয়নি। হুম, হুম, বাট আপনি যেটা বললেন পরিশ্রমের ব্যাপারটা, আমি পরিশ্রম করেছি। বাট দেখুন আল্লাহ তাআলা কারো সাথে কিন্তু অবিচার করে না। হুম, এখন আমি যদি আপনাকে বলি যে আমি যার প্রাপ্য আমি সেটা পাইনি, তাহলে এটা কিন্তু আসলে ওই কথাটাকে মানে ছোট করে দেওয়া হবে। হুম, হুম, হুম। ওটার এগেইনস্ট এ বলা হবে। আমি বলব আমি যেটা যোগ্য সেটাই করছি। হয়তো আমার আরেকটু চেষ্টা করা দরকার প্রয়োজন ছিল। ছিল। যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সিরিয়াল আসছে বা চান্স হয়নি। আচ্ছা, সো আচ্ছা। আই থিংক আমার মনে হয় যে ওই সময় আরেকটু আমার মানে প্রিপারেশনটা আরেকটু ভালো ছিল। আরেকটু জোর দেওয়া উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস আই মিন কৌশল। এই কৌশল অবলম্বনে আসলে আমার একটু ভুল ছিল। একটু সেটা হচ্ছে ত্রুটি ছিল। হ্যাঁ, এই কৌশল মানে অবলম্বনটাই তোমার বেশি যে অবস্থানটা ছিল, সে জায়গা থেকে তুমি যদি একটু কৌশলী হতে, তাহলে বোধহয় জি, জি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা হতে জি, পারতে। জি। তুমি সিরিয়ালি এসেছো অথচ আ বোধহয় কাছাকাছি, মানে কাছাকাছি চলে আসতো। মেরিট লিস্টের মধ্যে চলে আসতো। শুধুমাত্র সামান্য একটু ত্রুটির কারণে, যেটি ইম্পোর্টেন্ট। আসলে হ্যাঁ, এখান থেকে নতুন যারা পরীক্ষার্থী আছে এদেরকে একটু সতর্ক থাকতে হবে যে মেধা মননশীলতায় কোন দিক থেকেই নীরব কম নাই। শুধুমাত্র একটু কৌশলে হয়তো কৌশলগত কারণে ব্যর্থতার কৌশলগত পলিসি না থাকার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে আ ভর্তি হওয়ার স্বপ্ন থেকে আ নিজেকে একটু আড়ালে বা দূরে রাখছে। তবুও ব্যাপার না। বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, পৃথিবীর যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়েছে। তোমার সেখান থেকে নিজেকে প্রস্তুত করার মতো যথেষ্ট পরিমাণ শিক্ষা দান ব্যবস্থা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে। তুমি তোমার নিজেকে কিভাবে গড়ে নেবে সামনের দিনগুলো, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এর পক্ষ থেকে। যদি তোমার দর্শকদের কিছু বলার থাকে তুমি বলতে পারো। আ দর্শকদের প্রতি আমার এটাই বলা এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। আ আমি আবারও সুমন ভাই এবং গ্রাম টিভির প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে গ্রাম টিভির সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।